তলাশ আপনারা। নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেটিভ মেডিকেল লাইভ অনুষ্ঠান আজকে আমরা করতে চলেছি। একজন বিশিষ্ট গাইনোকোলজিস্টকে পেয়েছি। সুতরাং আজকাল তো এত গাইনি প্রবলেম, আমি জানি মহিলারা ভীষণভাবে আপনারা ওয়েট করে থাকেন ভালো প্রোগ্রামের দিকে, আপনাদের নিজের কথাগুলো শেয়ার করতে চান আপনারা। তো লাইভে তো শর্ট, আপনারা জানেন একটু সময়টা শর্ট হয়ে যায় আমাদের জন্য। আমরা 25 মিনিটে যথাসাধ্য চেষ্টা করি আমাদের তরফ থেকেও প্রশ্ন রাখার আপনাদের হয়ে, আর আপনারাও আমাদের লাইভে কিন্তু ফোন করতেই পারবেন। তালাশে মেডিকেল লাইভ অনুষ্ঠান, এবং তিনি উপস্থিত আমাদের একজন বিশিষ্ট ডাক্তারবাবু এই অনুষ্ঠানে, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট আর অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপি এবং রোবোটিক সার্জন, তিনি স্পেশালাইজড এবং গাইনো অনকোলজিস্ট তিনি উপস্থিত ডক্টর রূপশ্রী দাশগুপ্ত। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। খুব ভালো লাগছে ম্যাডাম আপনি এসেছেন। এটা একটা ইটস আ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আর মানুষ কনসিয়াস হবেন এই ব্যাপারে। তো আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে হোয়াট ডু ইউ মিন বাই গাইনি ক্যান্সার? গাইনি ক্যান্সার টার্মটা আমরা শুনতে পাই ম্যাম, এটার সম্বন্ধে এটা ডেফিনেশনটা একটু বলুন। তো ক্যান্সারস ক্যান অ্যারাইজ ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, যেখান থেকেই ক্যান্সার আমাদের হতে পারে। সামথিং উইচ অরিজিনেটস ফ্রম দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস অফ দ্য লেডি, তার মানে যেখান থেকে আমাদের ইউটেরাস আছে, সার্ভিক্স, ওভারি, টিউবস, ভাজাইনা এবং ভালভা, এখান থেকে যদি এই রিপ্রোডাক্টিভ অর্গানস থেকে ক্যান্সারটা অরিজিনেট করে অন্য কোথাও যেতেই পারে, কিন্তু ওখান থেকে বেরিয়ে যে অন্য জায়গা, ওটাকে আমরা গাইনি ক্যান্সার বলি। ডক্টর দাশগুপ্তা আছেন, ফোনেও কেউ এসে গেছেন, আমি একটু ফোনটা নেওয়া শুরু করে দিই, কারণ ফোনও নেবো, আমরা আমাদের আলোচনাটাও মানে চালাবো। এবং আপনারা কিন্তু ম্যামের ফোন নাম্বারটা টিভিতে দেখছেন, ওটা কিন্তু লিখে রাখবেন। রেড বক্সে উই হ্যাভ গিভেন হার পার্সোনাল নাম্বার ফর অ্যাপয়েন্টমেন্ট। যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। পার্সোনাল রেড বক্সে নাম্বার দেওয়া আছে, প্রোভাইড করা আছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে নতুন ভৌমিক কথা বলছি। দমদম থেকে বলুন। হ্যাঁ, তো আমার বয়স হচ্ছে 40+, আর আমার সমস্যা একটু যেটা দেখা দিয়েছে, কয়েকটা পিরিয়ডের ক্ষেত্রে কয়েকবার একটুখানি ইরেগুলার পিরিয়ড হয়েছে, কয়েকটা মাস হওয়ার পর আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছিলাম। তো উনি বললেন যে আপনি আল্ট্রাসোনোগ্রাফি একটা করান, লোয়ার আপার অ্যাবডোমিনেন্ট মানে হোল অ্যাবডোমিনেন্টেরই একটা আল্ট্রাসোনোগ্রাফি করান। তো করালাম, করাবার পর একটু মানে বা ওভারিতে কি একটু একটা ছোট সিস্ট মতন দেখা গেছে। আচ্ছা, ইউএসজি করেছে লেফট ওভারিতে সিস্ট। সিস্টের সাইজটা ম্যাম জিজ্ঞেস করছেন, সিস্টের সাইজটা তো লেখেননি ম্যাম, তবে ছোট একদম। যিনি আল্ট্রাসোনোগ্রাফি করছিলেন সেই ডাক্তারবাবুকেও আমি জিজ্ঞাসা করেছিলাম যে খুব বড় সড়ো কিছু কি দেখতে পাচ্ছেন? বললে একদমই না, হালকা ছোট্ট মতন একটা কিছু, প্রায় বোঝা যাচ্ছে না, তবে ওটা সৃষ্টি হতে পারে। আপনার যখন ইরেগুলার ডাক্তার চলছে তখন ওটা সৃষ্টি আমি। তো তারপরে রিপোর্টেও উনি তাই লিখলেন। এবার মাঝে মধ্যে আমার দল থেকে একটা পেইন হয়, বাদিকটা স্পেশালি মাঝে মধ্যে, খুব 2 মাস 3 মাস বাদে বাদে একটু পেইন হলো। এবার এটা কি সিস্টেম থেকেই আসছে নাকি অন্য কোনো কারণ থেকে আসছে, বা কি করণীয় সেটাই জানতে চাইছেন, তাই তো ম্যামের কাছে? আমার এক্ষেত্রে আপনি যদি একটু গাইড করেন। সো আমি আগে একটা জিনিস বলতে চাই আপনাকে, ওভারি থেকে যে কটা সিস্ট বেরোয় সব কটা এরকম না যে ক্যান্সার, আর সব কটা এরকমও না যে এই সিস্টের জন্যই ব্যথা হচ্ছে। দের ইজ অনলি ওয়ান কাইন্ড অফ সিস্ট যেটা ওভারি থেকে বেরোয়, যেটা আমরা এন্ডোমেট্রিওটিক সিস্ট বলি, এবং সামটাইমস এন্ডোমেট্রিওটিক সিস্ট এর জন্য ব্যথা হয়, কিংবা যদি সিস্টটা প্রচন্ড বড় হয়ে যায় তাহলে ব্যথা হয়। বাট আপনার যে ব্যথা হচ্ছে এবং আপনার পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে, এটার জন্য আমাদেরকে জরায়ুটা কেও দেখতে লাগবে, ইউট্রাসটাকেও দেখতে হবে whether ইউট্রাসে কোনো অসুবিধা আছে কিনা। What does the ultrasound say about that? আচ্ছা,
তার মানে পুরো ইউট্রাসটাকেও দেখতে হবে, কিন্তু জরায়ুটাকে দেখতে হবে। এবং যদি আমরা দেখি যে ওতে কোনো ফাইব্রয়েড আছে কিংবা আরেকটা কন্ডিশন আছে অ্যাডিনোমায়োসিস, ওটা সাধারণত আমরা একটা ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেনে জরায়ুটাকে আমরা ভালোভাবে দেখতে পারি না, তো আমার রিকোয়েস্ট ওনাকে একটা ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসাউন্ড করে দেখালে খুব ভালো হয়। আরেকজন আছেন বোধহয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি কুচবিহার থেকে বলছি। হ্যাঁ কুচবিহার থেকে বলছি। হ্যাঁ বলুন। বললাম আমার মেয়ের ব্যাপারে। হ্যাঁ বলুন, মেয়ের কি সমস্যা বলুন। মেয়ের নাম ওনার কি গাইনো প্রবলেম আছে বলতে পারেন, পুরুলিয়া থেকে যিনি ফোন করেছেন। হ্যালো, আপনারা একটু ভেবে চিন্তে প্রশ্নটা রাখুন প্লিজ, তাড়াতাড়ি করবেন, কারণ প্রচুর মানুষ ট্রাই করছেন, তো আমরা সবাইকে চান্স দিতে পারবো। তাহলে আপনার কোয়েশ্চেনটা মাথায় নিয়ে ম্যামকে ফোন করুন। ডক্টর রূপশ্রী দাশগুপ্তা আছেন এবং অবশ্যই কিন্তু গাইনি প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এবং তিনি কিন্তু অ্যাডভান্স ল্যাপারোস্কোপির অপারেটিভ সার্জন, গাইনো অঙ্ক সার্জন। সুতরাং যাদের এইসব ভয় আছে সেগুলো অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের এই সুন্দর প্রোগ্রাম ম্যামকে নিয়ে আসা। আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলো শর্টে বলবেন, তাহলে আমরা আমাদের আলোচনাটাও এগিয়ে নিয়ে যেতে পারবো। পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন 6291409310, এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে আমার পিরিয়ডস এর ফার্স্ট ডেতে প্রচন্ড পেটে ব্যথা হয়, তো কি কারণে হচ্ছে যদি বলেন ডক্টর বাবু। আপনার বয়স কত? 22। প্রথম দুদিন পিরিয়ডসে ব্যথা হয় না পুরো পিরিয়ডটা ব্যথা করে যায়? না না, প্রথম ফার্স্ট ডেতে, সেকেন্ড দিন হয় না। সো ফার্স্ট ডে পিরিয়ডস এর পেন হচ্ছে নরমাল, ওটা আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলি। তার মানে যে আমাদের বডিতে কয়েকটা প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয় ডিউরিং দিস প্রসেস, তার ফলে এই ব্যথাটা হয়, এবং এটাকে নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই। একটা পেন রিলিফের মেডিকেশন লাইক প্যারাসিটামল কিংবা একটা অ্যান্টি প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিকেশন যেটা আমরা দিই কমনলি, সেটা হচ্ছে মেফটাল স্প্যাজ। এই ওষুধগুলো খেলে খাবার পরে যখন পেনটা বেশি ব্যথা হয় তখন আপনি এটা নিতে পারেন, কোনো ভয়ের ব্যাপার নেই। ঠিক আছে, ডোন্ট ওয়ারি এট অল। এটা ম্যাম বললেন এটা কমন ব্যাপার। যদি পেইনটা অনেক দিন লাস্ট করে তাহলে আমরা দেখি কারণটা কি। আচ্ছা, হ্যাঁ ম্যাম, এবার আসি এন্ডোমেট্রিয়াল ইউট্রাইন ক্যান্সার। এটাও একটা কমন টার্ম আমরা শুনতে পাই, এই ব্যাপারে একটু বলুন। সো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অর ইউট্রাইন ক্যান্সার মানে আমাদের জরায়ুর ভেতরে যে লাইনিংটা আছে ওই লাইনিং এর মধ্যে ক্যান্সার, এবং এটা এখন ক্রমশ দেখা যাচ্ছে যে ইট ইজ অন দ্য রাইজ, বিকজ আমাদের লাইফস্টাইল ফ্যাক্টরগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি মানুষদের, ওটা প্রচন্ড চেঞ্জ হয়েছে। এখন ওবেসিটি অর ইনক্রিজ বডি মাসটা খুব বেশি, এবং কোভিডের ফলে তার আগেও আমরা এক্সারসাইজ ঠিক করে খেতে পারি না, খুব জাঙ্ক ফুড খাই, উই ইন্ডালজেন্স স্মোকিং, অ্যালকোহল, এই সব জিনিস করে there is a direct link and risk factor। যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তাদেরও রিস্ক ফ্যাক্টর থাকে যে ওনাদের এই ক্যান্সারটা হতে পারে। হাউএভার এটা আমাদের আর্লি এজে হয় না, এটা মিডল এজ 40+ এর উপরে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, বাট দ্য গুড নিউজ অ্যাবাউট এন্ডোমেট্রিয়াল অর ইউট্রাইন ক্যান্সার ইজ দ্যাট এটা অনেক তাড়াতাড়ি ইয়ে করে, মানে ম্যানিফেস্ট করে, ডিটেক্ট করাটা খুব ইজি, বিকজ অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং যদি কারোর 40+ এর উপরে হয়, কিংবা আপনার মেনোপজের পরে যদি আবার ব্লিডিং দেখা যায়, হয়তো আপনি ভাবলেন যে না একটুখানি ব্লিডিং হচ্ছে, স্পটিং ঠিক হয়ে যাবে, না, মেনোপজ যদি হয়ে গেছে আর তারপরে ব্লিডিং হলো, গাইনি অনকোলজিস্টকে নিশ্চয়ই ইমিডিয়েটলি দেখালে কি হয়, আর্লি স্টেজে কিন্তু আমরা এটা ধরতে পারলে আমরা সার্জারি করে এবং তাড়াতাড়ি এটা কিওর আমরা করে নিতে পারি। কিওর রেটস আর হাই যদি আমরা আর্লি স্টেজে আমরা ধরতে পারি। ঠিক, আরেকজন আছেন কেউ ফোনে, একটু দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার, ব্যারাকপুর থেকে বলছেন। ব্যারাকপুর থেকে বলুন। আমার মিসেসের ওভারিয়ানের সিস্ট ছিল, কিন্তু প্রেগন্যান্সি আসছে না। আচ্ছা, প্রেগন্যান্সি কেন আসছে না তার অনেকগুলো রিজন হতে পারে। ওভারিতে কি ধরনের সিস্ট সেটাও দেখতে লাগে। আমরা উই নিড টু নো ওয়েদার এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিংবা একটা সেপারেট সিস্ট ছিল, অ্যান্ড অলসো আমাদেরকে অন্য ফ্যাক্টরগুলো দেখতে হবে, বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্যাক্টর, কেন বাচ্চা আসছে না। তো এটা আপনাকে এসে ওপিডিতে দেখা করলে আমরা এই পুরোটা দেখেই বলতে পারবো, একটা ডায়াগনোসিসে বলতে পারবো না ওভাবে। ঠিক,
এটা কিন্তু একটু ক্রিটিক্যাল ব্যাপার, একটু দেখতে হবে আর কি, না দেখে না বুঝে হবে না। আপনি একটু ওপিডি তে আসুন। আর ম্যাডাম তো অ্যাটাচড আছেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, সিনিয়র, তিনি কিন্তু কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, গাইনোসার্জন, অ্যাডভান্সড ল্যাপ্রোস্কোপি অ্যান্ড রোবোটিক সার্জন ম্যাম। এবং আপনারা কন্ট্যাক্ট নাম্বারটাও রেখে দেবেন সবাই, স্ক্রিনশট বা ফটো নিয়ে নিন একটা টিভি থেকে। আমাদের ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই সেখানেও দেখতে পাচ্ছেন, এবং পরে প্রোগ্রামটা থেকেও যাবে ফেসবুকেও আর ইউটিউবেও। কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখবেন সবাই। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ আমি বলছি গোবরডাঙ্গা থেকে। হ্যাঁ বলুন। আমার রাত্রে মাস দেড়েক সিজারের বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, বর্ধমান নার্সিং হোমে কিশোরগঞ্জে। ঠিক আছে। তো হঠাৎই দেখা যাচ্ছে তার পাইলস হয়ে গেছে। সিজার হওয়ার পর পাইলস দেখা গেছে? হ্যাঁ পাইলস হয়েছে, আচ্ছা। তো এখন জানতে চাইছেন কি করণীয়? হ্যাঁ। সো পাইলস প্রেগন্যান্সিতে কমন। আচ্ছা, এটা কিন্তু কমন ম্যাডাম বললেন। আর প্রেগন্যান্সি আর ডেলিভারি, স্যার নিশ্চয়ই ওনার অবস্টিটিউশন বলেছেন ওনাকে। হ্যাঁ। আর ডেলিভারির পরে আমরা 6 আপনি শুনুন, টিভিতে শুনুন মন দিয়ে। ডেলিভারির পরে আমরা 6 সপ্তাহ অবধি আমরা পাইলস এর কোনো ট্রিটমেন্ট করতে লাগে না। ইউ ওয়েট ফর 6 উইকস আফটার ডেলিভারি এন্ড अगेन অ্যাসেস। ওটা নিজে নিজে 80% ক্ষেত্রে নিজে নিজে আবার ঠিক হয়ে যায়, কিন্তু যদি না ঠিক হলো আর পারসিস্ট করলো তাহলে আপনাকে একটা জেনারেল সার্জনকে দেখাতে হবে। আচ্ছা, যিনি ফোন করলেন এটা কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। ম্যাডাম বললেন 6 সপ্তাহ অবধি ওয়েট করুন, দেখুন এটা নিজে নিজেই ঠিক হয়ে যায়, কিওর হয়ে যায় পাইলস আফটার সিজার, আফটার প্রেগন্যান্সি। যদি না হয় তখন আপনি একজন জেনারেল সার্জনের সঙ্গে দেখা করে নিতে পারেন। আর নাম্বার 6291409310 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার আমরা প্রোভাইড করে রেখেছি, টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন। আর যে কথা বলছিলাম, ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থাকবে ম্যামের। আপনারা সোনার বাংলা সার্চ করলেই ম্যাডামের নামটা দিলেই আপনারা প্রোগ্রামটা আবার পরেও রিপিট করে দেখে নিতে পারবেন। আচ্ছা ম্যাম, চলে আসি এই যে ইউট্রাইন ক্যান্সার, হ্যাঁ এটার লক্ষণগুলো কি কি বা চিকিৎসা পদ্ধতি কি কি আছে একটু যদি বলে দেন। সো আমাদের যে কোনো ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আইদার আপনার সার্জারিক্যাল হয় কিংবা মেডিকেল অনকোলজিস্ট যারা কিমোথেরাপি দেয় কিংবা রেডিয়েশন কিংবা ইমিউনোথেরাপি অর আ কম্বিনেশন অফ দি অ্যাবাভ। এবারে ডিপেন্ড করে যে ইউট্রাইন ক্যান্সার ক্ষেত্রে যে আমরা কোন স্টেজে পাই। যদি আমরা একদম আর্লি স্টেজে পাই তাহলে আমরা একটা স্টেজিং সার্জারি করি, যেখানে আমরা পুরো জিনিসটা বাদ দিই এবং তার সাইডের যেখানে ছড়াতে পারে নোডস এগুলো আমরা বের করে পাঠাই। ডিপেন্ডিং অন দ্য নোডাল ইভ্যালুয়েশন, ভেতরে অন্য কোথাও ডিজিজ আছে কিনা, তারপরে ডিসাইড করা হয় যে রেডিয়েশন লাগবে কিনা। কিন্তু একদম আর্লি স্টেজে যদি পাওয়া যায়, সামটাইমস খালি সার্জারি করেও এটার থেকে পুরোপুরি কিওর পাওয়া যায়। আচ্ছা ম্যাম, মহিলারা ইন জেনারেল কি কি রকম সমস্যা নিয়ে এই গাইনি প্রবলেমগুলো নিয়ে আপনাদের কাছে আসেন? সো আমি যেরকম বললাম, সার্ভাইকাল ক্যান্সার যেটা হচ্ছে জরায়ুর নেক, মানে জরায়ুর যেটা বাইরের অংশটা ছোট ওটা সার্ভিক্স আর উপরের অংশটা ইউটারাস। তো সার্ভাইকাল ক্যান্সার যেটা ওটা একটা প্রিভেন্টেবল ক্যান্সার। আচ্ছা, তো একটা ক্যান্সার যদি প্রিভেনশন করা যেতে পারে তো তার থেকে তো ভালো খবর আর কিছু নাই। এবং আমরা সার্ভিক্সটাকে সার্ভাইকাল ক্যান্সার থেকে বঞ্চিত হতে পারি বিকজ তার একটা ভ্যাকসিন আছে এবং আমাদের দেশে এটা অ্যাভেলেবল অল ওভার, কিন্তু একটু কস্টে। বাট অ্যাওয়ারনেস অ্যাবাউট সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা খুবই কম। তো আমি সেটাই বলতে চাই যে মহিলাদের যাদের এখনো বিয়ে হয়নি কিংবা সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি, এই ভ্যাকসিনটা পেলে 90 to 100% প্রোটেকশন পাওয়া যায় ফ্রম সার্ভাইকাল ক্যান্সার। এরপর এটা আমরা আরো প্রিভেন্ট কি করে করতে পারি, যদি আমরা রেগুলার চেকআপে থাকি 21 বছরের পরে প্রত্যেক 3 বছর আমরা যদি প্যাপ স্মিয়ার করি গাইনিক অঙ্কোসার্জনের কাছে কিংবা গাইনি অঙ্কোলজিস্টের কাছে, যদি এই স্ক্রিনিং মেথডে আমরা ধরতে পারি যে একটা প্রি ক্যান্সারের স্টেজ থাকে সার্ভাইকাল ক্যান্সার, তো ওই স্টেজে ধরা গেলেও আমরা ক্যান্সার থেকে বঞ্চিত হতে পারি। ওই জায়গাটা পুড়িয়ে দিলে কিংবা কেটে দিলে ওটা ডিজিজটা প্রি ক্যান্সারাস থেকে ক্যান্সার হতে 10 থেকে 15 বছর লাগে। তাই জন্য আমাদের হাতে এত টাইম আছে যে আমরা নিজেকে বঞ্চিত করতে পারি। সো সেটা হচ্ছে আপনার সার্ভাইকাল ক্যান্সার। একবার ক্যান্সার হয়ে গেলে তারপরে তো ওই আবার ট্রিটমেন্ট লাগবে, ওয়েদার সার্জারি, রেডিয়েশন, কিমো। সো প্রিভেনশন অফ সার্ভাইকাল ক্যান্সার যখন আছে, উই শুড গো অ্যাহেড উইথ দ্যাট। সেকেন্ড হচ্ছে আমি আপনাকে বললাম এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের লক্ষণ বললাম। আর সার্ভাইকাল ক্যান্সারের যে প্রি ক্যান্সারের স্টেজটা ওটা না কোনো সিমটম সেরকম দেখা যায় না, লোকেরা বুঝতে পারে না। তো তাই জন্য ওরা ভ্যাকসিনটা নেওয়া উচিত এবং এই প্যাপ স্মিয়ারটা রেগুলারলি করা উচিত। এইবারে
এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের প্রিভেনশন কি করে করতে পারি? লাইফস্টাইল ফ্যাক্টরটাকে ঠিক রাখতে হবে, ওবেসিটি কমাতে হবে, স্টপ ড্রিঙ্কিং, স্মোকিং, পিসিওডি ট্রিটমেন্ট, নিজেকে হেলদি রাখতে হবে। এবারে যদি আমাদের অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং কিছু হলো 40 বছরের পরে, দেন অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং মানে যেটা আমাদের নির্ধারিত রিদমিক্যালি ব্লিডিং হয় সেরকম না হয়, যদি অনেকবার হলো কিংবা ব্লিডিং অনেক বেশি হচ্ছে আফটার 40 ইয়ার্স অফ এজ অর মেনোপজের পরে ব্লিডিং হলো, তাহলে আমরা আবার গাইনি অনকোলজিস্টের কাছে গেলে ওরা চিকিৎসা করে, তাহলে আর্লি ডিটেকশন হলে আর্লি ট্রিটমেন্ট পাওয়া যায়। আমরা বলছিলাম যে এনি অ্যাবনর্মাল ব্লিডিং ইজ ক্যান্সার, না, every abnormal bleeding is not cancer. We need to know uterus fibroid আছে, adenomyosis আছে, there are many causes which are non cancerous যেটার জন্য abnormal bleeding হতে পারে, বাট আমাদেরকে রুল আউট করতে হয় যে কোনো কিছু ডেঞ্জারাস জিনিস এখানে আর হয়নি। এই কামিং টু ওভারিয়ান ক্যান্সার, ওভারিয়ান একটা ফোন নিয়ে নেব, নিয়ে আবার আমরা আলোচনায় আসছি। হ্যালো, হ্যাঁ বলুন। ম্যাডাম ভ্যাকসিনের কথা বলবো, আমার মেয়ের বয়স 21 বছর, এই 21 বছরের মেয়েকে কি ভ্যাকসিন দেওয়া যেতে পারে? Yes, of course, very good. Cervical cancer vaccine একদম দিতে পারেন। বাচ্চা বয়সে দেওয়া যেতেই পারে। ওনাকে 3টে ডোজ, 15 বছর অবধি 2টো ডোজ, আর 15 থেকে পরে 15 পরে আপ টু 45 ইয়ার্স দেওয়া যেতে পারে, কিন্তু বিয়ের আগে কিংবা সেক্সুয়াল অ্যাক্টিভিটির আগে দিলে প্রোটেকশনটা অনেক বেশি, কারণ তখন ভাইরাসের এক্সপোজার হয়নি, সো দ্যাট টাইম দ্য প্রোটেকশন ইজ অলমোস্ট আপ টু 99%। তাই জন্য আপনি নিশ্চয়ই 3টে ডোজ দিতে পারেন, 0, 2 আর 6 মান্থে দিতে পারেন। বাহ, 15 বছর অবধি 2টো, আর 21 বছর যেহেতু বললেন 15 পরে 21 বললেন, হ্যাঁ 3টে। অবশ্যই এই অ্যাওয়ারনেস কনসিয়াসনেসটা খুব দরকার, কিন্তু মেয়েরা এগিয়ে আসুন। অবশ্যই আগে থেকে কি করে প্রিভেন্ট করা যায় ম্যাম কিন্তু কি সুন্দরভাবে বুঝিয়ে বললেন। হ্যাঁ ম্যাম, আবার কন্টিনিউয়েশন করি আমরা। তো আমি বললাম যে রিপ্রোডাক্টিভ ক্যান্সারস, একটা বললাম ফার্স্ট আমি এন্ডোমেট্রিয়াল অর ইউট্রাইন ক্যান্সার, সেকেন্ড বললাম সার্ভাইকাল ক্যান্সার আর ভ্যাকসিন, থার্ড কামিং টু ওভারিয়ান ক্যান্সার। ওভারি মানে আমাদের ডিম্বাশয়, যেখান থেকে আমাদের ওভুলেশন হয়, ডিম বের হয়। সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? ফোন আছে, দেখেন বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কি হয়েছে বলুন? না, আমরা গাইনোর সমস্যা নিয়ে কথা বলছি। আচ্ছা, মায়ের ব্যাপারে। হ্যাঁ, মায়ের কি সমস্যা বলুন, ম্যাডাম আছেন তো লাইভে? কিডনি তো ম্যাম এখন আলোচনা করবেন না, আমরা অঙ্ক মানে ক্যান্সার নিয়ে করছি, গাইনি ক্যান্সার নিয়ে বলছি, গাইনি ক্যান্সার নিয়ে আলোচনা করছি, লেডিজদের যেটা ফিমেল ডিজিজ নিয়ে। ঠিক আছে, এই প্রসঙ্গে কিছু জানার আছে? বলুন, তাড়াতাড়ি বলুন। আপনি একটু পরে ভেবে ফোন করুন প্লিজ, কিডনির ব্যাপারটা এখানে এখন আলোচনা করছি না আমরা। হ্যাঁ ম্যাম, চলে আসুন। তো আমি ওভারিয়ান ক্যান্সারের কথা বলছিলাম। তো ডিম্বাশয় থেকে যে ক্যান্সারটা আসে সেটাকে আমরা ওভারিয়ান ক্যান্সার বলি। তো ওভারিয়ান ক্যান্সারটা আমরা সাইলেন্ট কিলারও বলি, বিকজ এটা প্রকাশ পায় না, সাধারণত লোকেরা বুঝতে পারে না। বাই দ্য টাইম ওরা বোঝে ওটা স্টেজ 3 হয়ে যায়, তখন পেটে অলরেডি জল জমে গেছে, পেশেন্ট এসে বলে যে আমার পেটটা ফুলে গেছে, জল জমে গেছে, তখন আমরা দেখি স্টেজ 3 হয়ে গেছে। বাট ওভারিয়ান ক্যান্সার আমরা কি করে সতর্ক থাকতে পারি? ওই আবার বললাম, ওবেসিটি ইজ লিঙ্কড, ওবেসিটি মানে ইনক্রিজ ওয়েট ইজ লিঙ্কড টু ওভারিয়ান ক্যান্সার অলসো। হ্যাঁ, তারপরে একটা জেনেটিক ব্যাপার আছে, যাদের বাড়িতে ব্রেস্ট কিংবা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি আছে তাদেরকে আরো সতর্ক হয়ে থাকা উচিত, রেগুলার ইয়ারলি ওয়ান্স চেকআপে থাকতে লাগে। এবং যদি ওনার লাগে যে ওভারিয়ানের ক্যান্সারের সিমটম মানে খুব কম সিমটম থাকে, বাট এটা প্রেজেন্ট করে গ্যাস্ট্রাইটিসের সিমটম নিয়ে, যেরকম খিদে পাচ্ছে না, হ্যাঁ, ব্লোটিং সেন্সেশন হচ্ছে, কিছু খেতে গেলেই লাগছে যে পেটটা ভরে গেল, হ্যাঁ, আর আমরা এগুলো ভাবলে কি ভাবি যে আমাদের গ্যাস হয়েছে। তো ম্যাক্সিমাম ওভারিয়ান ক্যান্সার অ্যাকচুয়ালি কিন্তু গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে যায়, ওখান থেকে ডায়াগনোজ হয় যে না না এটা তো গ্যাস্ট্রাইটিস না, এটা ওভারিয়ান ক্যান্সার। তো এই সিমটম গুলো থাকলে তাহলে, আর ওভারিয়ান ক্যান্সারের প্রবলেম হচ্ছে যে এটা পেটের ভেতরে খুব তাড়াতাড়ি ছড়ায়। আচ্ছা, ছড়ালে বেশি তাড়াতাড়ি ছড়িয়ে গেলে তারপরে কিওর রেটটা কমে যায়। তাই জন্য পেশেন্টকে দে হ্যাভ টু বি রিয়েলি অ্যাওয়্যার দ্যাট এই সিমটম গুলো হচ্ছে, যদি গ্যাসের কোনো সিমটম হয় তবুও একবার গাইনিককে দেখিয়ে দেওয়া উচিত। এগুলো কখনো ডিলে করবেন না, ছোটখাটো ব্যাপার থাকতেই আপনারা আগে ডক্টরকে কনসাল্ট করুন, স্পেশালাইজড ডক্টরকে কনসাল্ট করে দেখুন, মানে বৃহৎ আকারে যাতে না হয়। এই যে ম্যাডাম বলেন ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি, এই স্টেজে যাওয়ার আগেই যখনই কিছু ফিল করছেন অ্যাবনর্মালিটি তখনই কিন্তু ছুটে ডক্টরের কাছে যান।
আচ্ছা ম্যাডাম, আপনি তো ল্যাপ্রোস্কোপি সার্জারি নিয়ে একটু বলবেন নিশ্চয়ই। এটার সাকসেস রেট, এটা কত এখন পেশেন্টরা কিভাবে কি কিওর হচ্ছে এর দ্বারা একটু বলুন। সো আমরা ইনিশিয়ালি ট্র্যাডিশনালি ক্যান্সারের জন্য সব ওপেন সার্জারি করতাম, পেট খুলে কেটে সবই করতাম, এখনো করি। এইবারে তারপরে আসলো আমাদের মিনিমাল অ্যাক্সেস সার্জারি, মিনিমাল মানে ল্যাপ্রোস্কোপিক সার্জারি। তো ল্যাপ্রোস্কোপিক সার্জারি সবকটা সার্জারি কিংবা সবকটা ক্যান্সার সার্জারি তো করা অ্যালাউড নেই। যে কটা অ্যালাউড আছে সেটা হচ্ছে আর্লি স্টেজে যদি ওভারিয়ান ক্যান্সার হলো, হ্যাঁ, ইউটেরাইন ক্যান্সার হলো, কিন্তু লেট স্টেজ ওভারিয়ান ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার দেখা দিয়েছে যে ওপেন সার্জারি করা উচিত। এবং ল্যাব থেকে আরো উন্নত এটা আরেকটা এসছে হচ্ছে রোবোটিক অ্যাসিস্টেড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, যেটা আমরা অ্যাপোলোতে আমাদের সবচেয়ে ভালো রোবট আছে ডাভিঞ্চি এক্সআই সিস্টেম। এটা হচ্ছে মানে পুরো দেশের সেরা উন্নতম রোবোটিক সিস্টেম। তো রোবোটিক অ্যাসিস্টেড ল্যাপ্রোস্কোপিক সার্জারিতেও এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিংবা ইউট্রাইন ক্যান্সারের এভিডেন্স প্রুভেন আছে যে স্পেশালি যাদের ওজনটা অনেক বেশি তাদের পেট কাটলে অনেকটা সাইড এফেক্ট হতে পারে। পুরো পেট কেটে ওটি করলে ইনফেকশন রেট, তারপরে ওবেসিটির জন্য পোস্ট অফ রিকভারিটা ডিলে হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যে এই ইউট্রাইন ক্যান্সারটা খুব সূক্ষ্মভাবে আর খুব মিনিমাল অ্যাক্সেস ওয়েতে এভিডেন্স প্রুভেন দ্যাট আউটকামস আর বেটার। ওভারিয়ান ক্যান্সার আর্লি স্টেজে আমরা ল্যাপ্রোস্কোপি কিংবা রোবোটিক অ্যাসিস্টেড করতে পারি, কিন্তু ওভারিয়ান ক্যান্সার যদি লেট স্টেজ হয়ে গেল তাহলে তখন ওপেন করতে লাগে। এবং সার্ভাইকাল ক্যান্সারও ওই রকমই এখন বলে যে স্টাডিজে, আগে বলতো ল্যাপে খুব ভালো, কিন্তু কয়েক স্টাডিজ এরকম এসছে যে বলে যে ল্যাপ্রোস্কোপিতে করা উচিত নয়। তো আমরা তাহলে ওখানে এখন ওপেন কিংবা রোবোটিক এখন দেখা যাচ্ছে যে ওটাতে খুব ভালো করছে, আরো এভিডেন্স আসবে। আমরা তো সব মেডিকেল এভিডেন্সের উপর ডিপেন্ড করি। তো এইটাও আমরা রোবোটিকে অনেক সেন্টারে বাইরে বিদেশেও সবাই রোবোটিকে করছে, তো ওটাও শুরু হয়েছে এখন করা। Success rate, cure rate নিশ্চয়ই অনেক হাই ম্যাম। Success rate, cure rate is always high in cancer when it is detected in early stage. That is the key point, early stage। খুব তাড়াতাড়ি, কিংবা যদি আমি সার্ভাইকাল ক্যান্সারটা প্রিভেন্ট করতে পারলাম ভ্যাকসিন নিয়ে, প্যাপ স্মিয়ার রেগুলারলি করে, যদি আমরা প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, রাইট? ম্যাম আর 2 মিনিট আছে, মহিলাদের আপনি কি বলবেন, মানে একটু কোনো গাইডলাইন্স, কোনো লাইফস্টাইলের ব্যাপারে একটু। সো of course all cancers are not preventable, সব ক্যান্সার তো আমরা প্রিভেন্ট করতে পারি না, বাট কয়েকটা মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, কয়েকটা নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে। নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে জেনেটিক, যদি কারোর বাড়িতে আছে সেগুলো তো আমরা মডিফাই করতে পারছি না, কিন্তু সেটা তো নন মডিফায়েবল। কিন্তু যেগুলো মডিফাই করতে পারি, এবং যেটা দেখা গিয়েছে যেরকম লাং ক্যান্সার ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিগারেট স্মোকিং, সিমিলারলি আমাদের গাইনি ক্যান্সার ইজ অলসো অ্যাসোসিয়েটেড, দেখা গেছে অ্যাসোসিয়েশন আছে। ওবেসিটি আর ওয়েট বেশি থাকলে ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করা, হেলদি লাইফস্টাইল, এক্সারসাইজ, ডেইলি ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য ডায়েট, অয়েলি ফুড অ্যাভয়েড করা, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ওঠা, হ্যাঁ, অপটিমাইজ ওয়েট, অ্যাভয়েড সিগারেট স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। এই জিনিসগুলো করলে অনেকটা আমরা বঞ্চিত হতে পারি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমার এই জুনের 3 তারিখে ওভারি টিউমার আর ওভারি বাদ গেছে। আচ্ছা, এখন কোনো করণীয় ভয়? ওভারি বাদ গেছে, তারপর পিরিয়ড আর হচ্ছে না, তাই তো? না না না। বয়স কত? আমার বয়স। আপনারা ফোনে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কি করণীয়, মানে ভয় আর কোনো ভয় কাটছে তো? বয়সটা বলুন ম্যাডামকে একটু। 47। আচ্ছা, ওভারি বাদ হয়ে গেছে, তারপর আপনার পিরিয়ডটা এখন বন্ধ, এটাই প্রবলেম, তাই তো? এটাই জানতে চাইছেন? দুটো ওভারি বাদ গেছে না একটা ওভারি বাদ গেছে? আপনার কি দুটো ওভারি বাদ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবই বাদ গেছে আমার। তো সবই বাদ গেছে যদি, তাহলে বায়োপসি রিপোর্টটা আমার লাগবে। বায়োপসিতে যদি বলেছে যে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। বায়োপসি রিপোর্ট করেছেন, পেয়েছেন তো হাতে? হ্যালো, আপনি টিভিতে শুনবেন না প্লিজ, ফোনে শুনুন। করেছেন, তাতে কোনো খারাপ কিছু আসেনি তো?
না না, খারাপ কিছু আসেনি, মানে এখন কি করণীয়, মানে বিশ্রামের। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে এখন থাকতে চাই, মানে থাকবেন আর কি, সেটা ম্যাডামের কাছে একটা গাইডলাইন চাইছেন। ঠিক আছে ঠিক আছে, শুনুন, 47 ইয়ার্স ম্যাম, দুটো ওভারই বাদ গেছে। তো এখন আপনার একটু মেনোপজাল সিম্পটম কি কিছু দেখা যাচ্ছে? আপনার কি কোনো হট ফ্ল্যাশেস হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে আপনার, মুড সুইংস হচ্ছে, এগুলো কিছু হচ্ছে? উনি না টিভিতে এগুলো হচ্ছে? আচ্ছা, তো একটু ক্যালসিয়াম, আপনার ভিটামিন ডি লেভেলটা চেক করতে পারেন। হ্যাঁ, ভিটামিন ডি লেভেল, আর যেহেতু আপনার বয়স হয়েছে এখন একটু আপনার কোলেস্টেরল লেভেল, সুগার, হ্যাঁ এই জিনিসগুলো, থাইরয়েড, এগুলো সব চেক করা উচিত। এবং দেখতে হবে যে যদি আপনার মেনোপজের সিমটমগুলো অনেক বেশি হয়ে গেছে, যেরকম হট ফ্ল্যাশেস, মানে হঠাৎ গরম লাগা আবার হঠাৎ ঠান্ডা লাগা, কিংবা আপনার মুড সুইংস অনেক হচ্ছে, কিংবা আপনার বোন পেন হচ্ছে, এই জিনিসগুলো হলে আপনি ডাক্তারের কাছে আসুন। ডাক্তার আপনাকে দেখে ব্লাড টেস্টগুলো চিকিৎসা করিয়ে তারপরে আপনাকে ওষুধ দিয়ে দেবে। ম্যাডাম অ্যাপেলোতে আছেন, আপনি যদি মনে করেন ফোন নম্বরে কন্ট্যাক্ট করে একবার আসতেই পারেন। ডক্টর রূপশ্রী দাশগুপ্তা আজকে আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই তালাশে মেডিকেল লাইভ অনুষ্ঠান, সিনিয়র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, গাইনো অঙ্কো সার্জন, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি এন্ড রোবোটিক সার্জন। কন্ট্যাক্ট নাম্বার 6291409310। আর ম্যাডাম অ্যাটাচড রয়েছেন অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, মানডে টু স্যাটারডে 9 to 5 আপনারা অ্যাপোলোতে পাবেন, রেগুলার পাচ্ছেন মানডে টু স্যাটারডে ম্যাডামকে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতায় আপনারা পাচ্ছেন। তো আজকে অনেক কিছু আলোচনা হলো, আবার অনেকটা বাকিও থেকে গেল, পরে আবার সময় করে ম্যাডামকে নিয়ে আসবো আপনাদের কাছে, আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। রেগুলারলি আমাদের মেডিকেল লাইভ গুলো দেখুন, ফলো করুন, কনসিয়াসনেস বাড়ান, অ্যাওয়ারনেস বাড়ান। আর ম্যাডাম ভ্যাকসিনের কথা বললেন, কিন্তু এটা যাদের সম্ভব অবশ্যই এই ব্যাপারে এগিয়ে আসুন। আজকে এই পর্যন্তই, ম্যাডামকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি, নমস্কার।